এক গ্রামে দুই বোন থাকত, বড় বোন রীতা আর ছোট বোন গীতা। বড় বোন রীতা স্বামী ও মেয়ে নিয়ে ছোট্ট একটি কুঠির ঘরে থাকত। গীতার বিয়ে হয় এক ধনী পরিবারে, সে এখন রাজপ্রাসাদে থাকে। গীতার স্বামী একজন বড় ব্যবসায়ী, সে জাহাজে করে বিদেশ থেকে মালামাল নিয়ে আসে। কাজে গেলাম, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। এই নাও, তোমার খাবারের বাটিটা নিয়ে যাও। আর হ্যাঁ, সময় মতো খেয়ে নিও। গোপাল খাবারের বাটি নিয়ে কাজে চলে গেল। অন্যদিকে রীতা তাদের ছোট মেয়েকে স্কুলে পাঠিয়ে বাসার রান্নার কাজ করছে। আমাদের ছেলের জন্মদিনটা দুমদাম করে করব, যেন মহল্লার সবাই মনে রাখে। কি বলো তুমি? হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের ছেলের প্রথম জন্মদিন এমনভাবে করব যেন সবাই হা করে তাকিয়ে থাকে। তুমি সবাইকে দাওয়াত করো, রীতা দিদি ও দাদাকে জলদি আসতে বলো, তারাই সব দায়িত্ব নিয়ে কাজ করবে। যদি আমি আমার ওই গরিব দিদিকে আমাদের এই এত বড় অনুষ্ঠানে এত বড় বড় মেহমানদের সামনে ডাকি, তাহলে তো মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। না না, এটা করা যাবে না। আরে না, দিদিকে কে লাগবে না। আমি অনুষ্ঠান করার জন্য লোক ভাড়া করে রেখেছি, ওরাই শুরু থেকে সব কাজ করে দিয়ে যাবে। আচ্ছা, তুমি যা ঠিক মনে করো তাই করো, আর সবাইকে নিমন্ত্রণ করতে ভুলো না। এই বলে রবি চলে গেলে অফিসে। এদিকে গীতা তার সকল ধনী বন্ধু ও আত্মীয়দের নিমন্ত্রণ করতে লাগল। বাবা গোপাল, চলে এসেছিস? যা গিয়ে আমার ঘরটা গুছিয়ে বাগানটা পরিষ্কার করে রাখ, আমি এই ফাঁকে গোসলটা করে আসি। মালিক, আপনি আজ এত জলদি গোসল করবেন? কোথাও বেরোবেন নাকি? হ্যাঁ রে বাবা, আজকে একটা নিমন্ত্রণ আছে। গ্রামের জমিদার হিসেবে আমাকে দাওয়াত করেছে, বলেছে আমার নাকি যেতেই হবে। ও, বুঝেছি। তা কিসের দাওয়াত দিল মালিক? রবি চৌধুরীর ছেলের জন্মদিন, অনেক বড় অনুষ্ঠান করবে, অনেক বড় বড় ব্যক্তিরা সেখানে আসবে। রবি চৌধুরীর নামটা শুনে সে একটু অবাক হল আর ভাবল, এত বড় অনুষ্ঠান হচ্ছে তার শ্যালিকার বাড়িতে। কিরে, কোথায় হারিয়ে গেলি? যা গিয়ে কাজ কর। আজ্ঞে মালিক, করছি। এই বলে গোপাল বাগানে কাজ শুরু করল, আর জমিদার মশাই দাওয়াতের উদ্দেশ্য রওনা হল। গোপাল কাজ শেষ করে বাড়ি এলো দুপুর দিকে। এসেই তার স্ত্রীকে জিজ্ঞেস করল, রীতা, শুনলাম তোমার ছোট বোন গীতা নাকি অনেক বড় করে জন্মদিন অনুষ্ঠান করছে। কই, তুমি তো আমাকে কিছুই বললে না। কি বলছো গো? আমি তো এসব কিছুই জানি না। আমি তো মাই তোমার কাছে শুনলাম। তোমার বোন অনেক বড় করে অনুষ্ঠান করছে, সেখানে গ্রামের সব বড় বড় শিল্পপতিরা থাকবে, সেখানে আমাদের জমিদার মশাইও থাকবে। সেই তো আমাকে বলল এই কথা। হ্যাঁ, গীতার স্বামী অনেক বড় মাপের মানুষ, ওদের অনুষ্ঠানে শিল্পপতিরা আসবে, সেটাই তো স্বাভাবিক। আর এত কাজের চাপ ওদের, এজন্যই হয়তো আমাদের নিমন্ত্রণ করতে ভুলে গেছে। তাই হবে হয়তো। তার মেয়ে বলে উঠলে, মা, আমি মাসির বাড়ি যাব। আমরা কখনই তো মাসির বাড়ি যাই না। সেখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, আমাকে নিয়ে চলো না মা। মেয়ের মুখে এমন কথা শুনে রীতা ভাবল, একবার যাওয়াই ভালো। আচ্ছা, যাব। তুমি গিয়ে তৈরি হয়ে নাও, যাও। রীতা, তুমি কি সত্যি সেখানে যাবে? আর সেখানে যদি যাও, তাহলে কি নিয়ে যাবে তোমার ভাগ্নের জন্য? আমি অনেক আগে থেকে ওর জন্য নিজ হাতে জামা বানিয়েছিলাম, কিন্তু কখনো যাওয়া হয়নি, তাই দিতে পারিনি। আজ যাব, তাই ভাবলাম সেই জামাটাই ওকে জন্মদিনের উপহার দিব। সেখানে যাওয়া কি ঠিক হবে? তারা তো আমাদের নিমন্ত্রণ করেনি। নিমন্ত্রণ করেনি তাতে কি হয়েছে? ও আমার বোন, আমি তো এমনিতেই ওর বাড়ি যেতে পারি। গোপাল সম্মতি দিল। রীতা ও তার মেয়ে গীতার বাড়ি উদ্দেশ্য রওনা হল। গীতার বাড়িতে শহরের সকল ধনী শিল্পপতিদের অতিথি আপ্যায়ন চলছে। এরই মধ্যে রীতা ও তার মেয়ে এসে হাজির হল। মাসির বাড়িটা তো অনেক সুন্দর দেখতে, মা। হ্যাঁ, তোর মেশো অনেক টাকাওয়ালা, সে অনেক বড় ব্যবসায়ী। আরে, এরা এলো কেন আবার? আমি তো এদের নিমন্ত্রণ করিনি। অনুষ্ঠানের সবাই যদি জানতে পারে এটা আমার দিদি, তাহলে তো আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। গীতা জলদি করে রীতাকে দেখে বাসা থেকে বাহিরে চলে এলো। আরে দিদি, তুই এখন এলি কেন? তোর ছেলের জন্মদিনে, তাই চলে আসলাম তোদের দেখতে। এই নে,
তোর ছেলের জন্য একটা জামা বানিয়েছি। গীতা তার দিদির হাতে ওই জামাটা দেখে খুবই বিরক্তির সাথে বলে উঠল, আরে রাখ তোর ওই সস্তা জামা। আমার ছেলেকে কি আমি ওই সস্তা জামা পরাবো নাকি? আমার ছেলে শুধু বিদেশি পোশাক পরে। আর তুই এক্ষুনি ওই ঘরটায় গিয়ে বস। কেউ যদি জানতে পারে তোর মতো গরিব আমার বোন, সমাজে আমার আর সম্মান থাকবে না। কথাটা শোনার পর রীতার চোখে জল। কিন্তু ছেলেকে দেখে চোখ মুছে চুপচাপ ওই পরিত্যক্ত ঘরটায় গিয়ে বসে রীতা। মা, আমরা মাসির ওই প্রাসাদ দেখতে যাব কখন? মাসি আমাদের এই ঘরে রেখে গেল কেন? আরে তোর মাসির বাড়িতে অনেক লোক এসেছে, তাই সেখানে জায়গা হয়নি দেখে আমাদের এই ঘরে বসতে বলেছে। আচ্ছা মা, আমি তাহলে একটু বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করি। রীতার মেয়ের বুঝার বয়স হয়নি, তাই সে সব ভুলে বাহিরে গিয়ে খেলা করছিল। এমন সময় একজন গেস্ট এসে রীতার মেয়েটাকে দেখে বলল, এই মেয়ে, তুই কে রে? তুই এই বাড়ির ভিতর আসলি কিভাবে? এটা আমার মাসির বাড়ি। এই যে বড় বাড়িটা দেখছো না, এটা আমার মাসির বাড়ি। কথাটা শুনে লোকটি গীতাকে ডাক দিয়ে বলল, গীতা, এই মেয়েটা নাকি তোমার বোনের মেয়ে? আরে না, এই মেয়ে আমার বোনের মেয়ে হবে তেলো। তাহলে এই মেয়ে যে বলল তুমি মেয়েটা মাসি, ও হ্যাঁ, এ মেয়েটা আমার বাসার কাজের লোকের মেয়ে। আমি ওর মাকে দিদি বলি, তাই ও আমাকে মাসি বলে ডাকে আর কি। কাজের লোকদের এত মাথায় তুলে রেখো না। আমি তো ভেবেছিলাম এই ভিখারি মেয়েটা সত্যিই তোমার ভাগ্নি। এই বলে লোকটি চলে গেল। গীতা মেয়েটাকে নিয়ে এলো। দিদি, তের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলি কেন? হ্যাঁ, আর একটু হলেই তো আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছিল। তোরা কি আশার আর পেলি না? যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। নিজ বোনের মুখে এই কথা শুনে রীতা লজ্জায় মাথা নিচু করে রাখে। নিজের মেয়েকে নিয়ে বাড়ির পড়ে হাঁটা শুরু করে। মা, ও মা, মাসির বাড়িতে এত ভালো খাবার বানাচ্ছে, আমরা না খেয়েই এত তাড়াতাড়ি চলে এলাম। আরে মা, তোর বাবার শরীর খারাপ করেছে, তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। রীতা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে এলো। রাত হলো, গোপাল বাড়ি ফিরে এলো। কিরে মা, মাসির বাড়ি গেলি? কেমন লাগলো বল? বাবা, আমরা তো অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে এলাম। জানো বাবা, সেখানে অনেক ভালো ভালো খাবার বানাচ্ছে, আমরা না খেয়েই চলে এলাম। মেয়ে, এসব কি বলছে রীতা? তোমরা অনুষ্ঠান শেষ হবার আগেই চলে এসেছো কেন? আরে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আর অনুষ্ঠান শেষ হওয়ার জন্য দেরি করিনি। নাও, এখন খেতে বসো। পরের দিন সকালবেলা গোপাল কাজের জন্য রওনা হলো। প্রতিদিনের মতো জমিদার মশাই আজও চেয়ারে বসে আছে, কিন্তু আজ তার চেহারা ফ্যাকসে দেখাচ্ছে। কর্তাবাবু, আজ আপনাকে একটু অন্যরকম দেখাচ্ছে। শরীরটা খারাপ করেছে নাকি? না রে গোপাল, কিছুই হয়নি। এই বলেই জমিদার মশাই কেঁদে উঠল। গোপালের আর বুঝতে বাকি রইল না। কর্তা, আপনি আজ আবার পোস্ট অফিসে গিয়েছিলেন। আপনাকে কত করে বলি, আপনার কিছু দরকার হলে আমাকে বলবেন। গোপাল, তুই আছিস বলেই তো এখনো বেঁচে আছি, নয়তো কবেই ঘরে পড়ে মরে থাকতাম। কর্তাবাবু, এ আপনি কি বলছেন? আমার বাবা আমাকে আপনার হাতে তুলে দেয়, সেই থেকেই আমি আপনার বাড়ি কাজ করি। সেই ২০ বছর ধরে তুই এই ঘরটাকে আগলে রেখেছিস, আর এইদিকে আমার নিজের ছেলেটাই আমার খবর রাখে না। জমিদার সাহেবের ২ ছেলে ছিল। তারা অনেক আগে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমায়। তারা বিদেশ গিয়ে উচ্চশিক্ষা শেষ করে সেখানেই বিয়ে করে থেকে যায়। তারা মাঝে মাঝে চিঠি পাঠাত। পোস্ট অফিসের লোক এসে সেই চিঠি দিয়ে যেত। হঠাৎ তারা চিঠি দেওয়া বন্ধ করে দেয়। জমিদার মশাই প্রায় সময় সেই পোস্ট অফিসে গিয়ে খবর নেয়, কিন্তু কোনো চিঠি আসার খবর নেই। আজ ২০ বছর হলো তাদের কোনো খবর নেই। কি গো, কি হলো? কি নিয়ে এত চিন্তা করছো? কর্তাবাবুর কথা ভাবছিলাম। সে আজ আবার পোস্ট অফিসে গিয়ে এসছিল। সে পোস্ট অফিসে যায় ছেলের চিঠির আশায়। আর বাকিটা তো তুমি জানোই রীতা। এতগুলো বছর হলো কর্তাবাবুর ছেলেরা তার খবর নিচ্ছে না। এমনটা কি কেউ করতে পারে নিজ পিতার সাথে? আমি সেই ছোট থেকেই তার কাছে থাকি। সে আমাকে তার ছেলের মতোই ভালোবাসে। কর্তাবাবুকে দেখলে খুব কষ্ট হয় আমার।
কি বলছো এসব? না না, এসব হতে পারে না। যদি জাহাজ ডুবে যায় তাহলে আমি দেউলিয়া হয়ে যাব। কি বলছো এসব? কি হয়েছে? সব শেষ হয়ে গেল গীতা। বিদেশ থেকে আসা আমার মাল বোঝাই জাহাজ পানিতে তলিয়ে গেল। এই কথা শুনে গীতার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কয়েকদিন পর নিজের ডুবে যাওয়া জাহাজের লস ঠেকাতে নিজের ঘর বাড়ি সব বিক্রি করে দিল রবি চৌধুরী। এখন আমরা কোথায় গিয়ে উঠব গো? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আমার মাথায় কোনো কিছুই কাজ করছে না। কি করব এখন? আচ্ছা, আমরা কয়েকদিন রীতা দিদির বাড়ি গুয়ে থাকি, তারপর কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। গীতা কোনো পথ না পেয়ে নিজ বোনের বাড়ির পথে রওনা হল। কিরে গীতা, রবিতন্দ্রা হঠাৎ করে আমার বাড়ি এলে? আগে আমাকে বলে আসলে তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখতাম। দিদি, আমরা বড়ই বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? কি হয়েছে তোমাদের? 3 দিন আগে আমার জাহাজ পানিতে ডুবে যায়। অনেক টাকার লোকসান হয়। আমার ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হয়েছে দাদা। তাই যদি কয়েকদিন আমাদের থাকতে দিতেন তাহলে বড় উপকার হতো। আরে এমন করে বলছো কেন? তোমরা যতদিন চাও ততদিন এই বাড়িতে থেকো। রীতা, আমি বাজার করে আসি, তুমি ওদের জন্য রান্না বসাও। আচ্ছা, তুমি জলদি জলদি চলে এসো। গীতার মুখে লজ্জার ভাঁজ। যেই বোনকে গরিব বলে দাওয়াত করেনি সেই বোনের বাড়িতে আজ আশ্রয় নিতে হচ্ছে। রবি, তুমি গীতাকে নিয়ে ঘরে যাও, আমি এই ফাঁকে তোমাদের জন্য রান্না বসাই। গোপাল বাজার নিয়ে আসলো। রীতা সেই বাজার দিয়ে রান্নার কাজ শেষ করে সবাই একসাথে খেতে বসল। গোপাল দাদা, বাড়িতে আছো? ও গোপাল দাদা, জলদি বাহিরে আসো। কে এলে এই সময়? কি হয়েছে? তোমরা খাও, আমি গিয়ে দেখে আছে। গোপাল খাবার রেখে বাহিরে এসে দেখে রঞ্জিত দাঁড়িয়ে আছে। আরে দাদা, জমিদার মশাই অনেক অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে ডেকে পাঠিয়েছে। কি বলো? আমি সকালবেলায় তো তার সব কাজ করে দিয়ে আসলাম। আচ্ছা, আমি যাচ্ছি। গোপাল জমিদার মশায়ের অসুস্থতার কথা চুনে ছুটে চলে এলো। কর্তাবাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আরে গোপাল, কর্তাবাবু, আপনার শরীর খারাপ কথাটা আমাকে সকালবেলা বললেন না কেন? আমি আপনাকে হাসপাতাল নিয়ে যেতাম তাহলে। আর হাসপাতাল যাওয়া লাগবে না রে। আমার সময় মনে হয় ফুরিয়ে এসেছে। সবকিছু কেমন যেন চোখের সামনে থেকে উধাও হয়ে যাচ্ছে। কর্তা, আপনি এসব কি বলছেন? আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে আপনার কাছে রেখে গেছে। আমার কাছে আপনিই সব। আপনি এমন কথা বললে আমি তো আবারও অনাথ হয়ে যাব। বাবা, গোপাল, তুই 20 বছর ধরে এই বাড়িতে কাজ করছিস। তুই আমার ও এই বাড়ির সব সময় খেয়াল রেখেছিস। কর্তাবাবু, এগুলো বলার সময় নয় এখন। আমার ওই আলমারিতে এই বাড়ি ও ক্ষেতের জমিদার দলিলগুলো রাখা আছে। ওগুলো সব তোর নামে করে দিয়েছি। আজ থেকে তুই আমার সব সম্পদের মালিক। এই কথা বলে জমিদার মশাই চুপ হয়ে গেল। তাকে চুপ থাকতে দেখে গোপালের আর বুঝতে বাকি রইল না। গোপাল তার অন্তিম সংস্কার করল। কয়েকদিন পরে গোপাল তার পুরো পরিবার নিয়ে জমিদার বাবুর প্রসাদে আসলো। তুমি আমাকে কর্তাবাবুর বাড়ি আনলে কেন গো? কর্তাবাবু তো এখন আর নেই। কর্তাবাবু নেই ঠিকই, সে মৃত্যুর আগে আমাকে তার সব সম্পদ দিয়ে গেছেন। কি বলছো তুমি? আমার তো বিশ্বাস হচ্ছে না। সবই তোমার সততা ও কর্তার প্রতি নিষ্ঠার ফল। গোপাল এখন জমিদার। তার কাছে এখন টাকা পয়সা কোষা কোনোটার অভাব নেই। দিদি, আপনি যেই উপকার করেছেন আমি কখনোই তা ভুলব না। আপনি না থাকলে হয়তো আমি আমার কোটি টাকার ঋণ কখনো শোধ করা সম্ভব হতো না। দিদি, আমি তোর সাথে যেই দুর্ব্যবহার করেছি তারপরও তুই আমাদের এত সাহায্য করলি। তুমি কিসের কথা বলছো গীতা? কার সাথে খারাপ আচরণ করেছো তুমি? আরে ওসব কিছু না, ওটা আমাদের পুরনো কথা। রীতা যেমন নিজ বোনের সম্মানের হেফাজত করেছে, ঠিক একইভাবে আমরা অন্যকে কটু কথা বলার নিজের জিহ্বাকে হেফাজত করব। আজ প্রথম রোজা, তাই সকল মুসলিম ভাই বোনদের জানাই রমাদান করিম। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি একজন নতুন ক্রিয়েটর, আপনাদের উৎসাহ আমার শক্তি।